একটা সাধারণ মেয়ে, যার হাতে টাকা নেই, পেছনে কোনো পরিচিত লোকও নেই। তবু সে কিভাবে সেই সময়ের সবচেয়ে জনপ্রিয় এক পুরুষ তারকার মন জিতে নিল, এই গল্প নিয়েই আজকের ড্রামা এক্সপ্লেনেশন। এই হচ্ছে আমাদের ড্রামার নায়িকা, যার নাম ইয়াঝেন। কয়েকদিন আগেও কেউ তাকে চিনত না। বিনোদন জগতে সে ছিল একেবারে নতুন। একদিন এক অনুষ্ঠানে সেই বড় তারকার সামনে পড়েছিল সে। তারকা তখন তাকে দেখে বিরক্ত হয়ে হাত ছেড়ে দিয়ে সোজা মঞ্চে চলে যায়। ইয়াঝেন ভেতরে ভেতরে খুব কষ্ট পেলেও সে মুখে জোর করে একটা হাসি রাখে। কিন্তু সে জানত এই জগতের সুযোগ কেউ এনে দেয় না, নিজেকেই নিতে হয়। সুযোগ বানাতে সে ইচ্ছা করেই নিজের পোশাকের কিনারায় পা দিয়ে হোঁচট খায়। হঠাৎ করে সবাই তার দিকে তাকায়। পুরুষ তারকাটা সহ্য করতে না পেরে দৌড়ে এসে তাকে ধরে ফেলে। একজন সুপারস্টার নিজে হাতে নতুন এক মেয়েকে সাহায্য করছে, এই দৃশ্য পরদিনই খবরের শিরোনাম হয়ে যায়। এই ছোট্ট ঘটনাই ইয়াঝেনের ভাগ্য বদলে দেয়। নতুন একটা নাটকে সে দ্বিতীয় নারী চরিত্রের সুযোগ পেয়ে যায়। কিন্তু এভাবে সামনে এগোনোটা সবাই সহজভাবে নেয়নি। শুটিং সেটে এক সিনিয়র অভিনেত্রী লিনা তাকে টার্গেট বানায়। লিনা ইচ্ছে করেই ইয়াঝেনকে অপমান করতে থাকে। সে বলে, এই মেয়ে কোনো অভিনয় জানে না, ও এখানে আসলো কিভাবে? সবাই বুঝে যায় এটা অভিনয় শেখানো নয়, ইচ্ছে করে ঝামেলা করা। কিন্তু লিনা ছিল তখন বড় তারকা, কেউ তার বিরুদ্ধে কিছু বলার সাহস পায় না। এক সহকারী যখন ইয়াঝেনকে তোয়ালে দিতে আসে, তখন লিনা চিৎকার করে বাধা দেয়। তারপর নিজে ছোট হিটার নিয়ে আরামে বসে গা সেঁকতে থাকে, আর ইয়াঝেন দাঁড়িয়ে কাঁপতে থাকে। শুটিং শুরু হলেও লিনার অত্যাচার থামে না। সে বারবার টেক বাতিল করায়। লিনা মনে করেছিল নতুন একটা মেয়েকে ভাঙা খুব সহজ, কিন্তু সে বুঝতে পারেনি ভুল মানুষকে সে চেপে ধরেছে। ঠান্ডার মধ্যে একই দৃশ্য 30 বার শুট করা হয়। ইয়াঝেনের চোখে তখন ক্লান্তি, শরীরে আঘাতের দাগ। লিনা ঠান্ডা গলায় বলে, তুমি নিজেই কষ্ট বেছে নিয়েছো, আমার নিষ্ঠুরতাকে দোষ দিও না। শেষমেশ পরিচালক আর টিমের লোকজন এগিয়ে আসে, কারণ সময় মানেই টাকা, আর বাজেট নষ্ট হচ্ছিল। তবুও লিনা সব দোষ ইয়াঝেনের ঘাড়ে চাপিয়ে দেয়। সে বলে, ওর অভিনয় খারাপ বলেই আমি চরিত্রে ঢুকতে পারছি না। পরিচালকরা সব বুঝলেও বড় তারকাকে কিছু বলার সাহস পায় না। সন্ধে তারা ইয়াঝেনকে ডেকে বলে, তুমি গিয়ে লিনার কাছে ক্ষমা চাও, তাহলেই সব ঠিক হয়ে যাবে। সবাই চাইছিল ঝামেলাটা যত তাড়াতাড়ি সম্ভব মিটে যাক, এটাই সবার জন্য ভালো। কিন্তু সমস্যা একটাই, ইয়াঝেন আর লিনা এই দুজনের কেউই মাথা নিচু করে ভুল মানতে রাজি নয়। পরিচালক আর টিম একেবারে অসহায় হয়ে পড়ে। শেষ পর্যন্ত তারা এজেন্সির মালিক সুজিয়েকে ডেকে আনে, কিন্তু সুজিয়েও লিনাকে বোঝাতে পারে না। লিনা সোজা বলে দেয়, আজ যদি এই সেটে ইয়াঝেন থাকে তাহলে আমি থাকবো না। তখন সবার মনে প্রশ্ন জাগে, লিনা কেন ইয়াঝেনকে এত ঘৃণা করে? আসল কারণটা ছিল অন্য জায়গায়। একসময় লিনা আর জনপ্রিয় অভিনেতা সুরান জিয়াং একে অপরকে ভালোবাসত, ওরা প্রেম করত। কিন্তু একদিন ইয়াঝেন আর সুরান জিয়াং একসঙ্গে রেড কার্পেট দিয়ে হাঁটার পর হঠাৎ করেই সুরান জিয়াং লিনার সঙ্গে সম্পর্ক ভেঙে দেয়। কারণ ছিল লিনার ব্যক্তিগত জীবন, ওটা খুবই অগোছালো ছিল। লিনার কাছে এসব কিছুই বড় বিষয় না। তার ধারণা ছিল কয়েকজন পুরুষ মডেলের সঙ্গে সময় কাটানো তো শুধু মজা, এ নিয়ে এত সিরিয়াস হওয়ার কি আছে। কিন্তু সুরান জিয়াং তখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছিল, সে আর এই সম্পর্ক কন্টিনিউ করবে না। লিনা কোনোদিনও ভাবেনি ভুলটা তার নিজেরও হতে পারে। তার মাথায় একটাই কথা ঢুকে যায়, সুরান জিয়াং নিশ্চয়ই অন্য কাউকে ভালোবেসে ফেলেছে, আর সেই কেউটা হচ্ছে ইয়াঝেন। এই সন্দেহ থেকেই লিনা সব জায়গায় ইয়াঝেনকে টার্গেট বানাতে শুরু করে। কিন্তু সত্যিটা ছিল একেবারেই আলাদা। সুরান জিয়াং আর ইয়াঝেনের রেড কার্পেটের ব্যবস্থা এজেন্সির মালিক সুজিয়েই করেছিল, কারণ সুজিয়ে আগে থেকেই জানত লিনার রাগী আর নিয়ন্ত্রণহীন স্বভাব একদিন বড় কেলেঙ্কারি ঘটাবে। তাই সে চাইছিল ইয়াঝেনকে ধীরে ধীরে জনপ্রিয় করে তুলতে, লিনার জায়গা দখল করাতে। এই সময় সুজিয়ে বুঝে যায় লিনা আর তার কথা শুনছে না। তখন সে নিজের শেষ অস্ত্রটা ব্যবহার করে, লিনার গোপন দুর্বলতাগুলো সামনে আনে। এই কথাগুলো শুনেই লিনার মুখের রং বদলে যায়। সে বুঝে ফেলে সুজিয়ের হাত থেকে বেরোনো তার পক্ষে অসম্ভব। এই পুরো ঘটনাটা ইয়াঝেন দূরে দাঁড়িয়ে চুপচাপ দেখছিল। যে লিনা কিছুক্ষণ আগেও ছিল অহংকারী এক সুপারস্টার, সে এখন সুজিয়ের সামনে মাথা নিচু করে বারবার ক্ষমা চাইছে। তবুও ইয়াঝেন বুঝতে পারছিল না লিনা সুজিয়েকে এত ভয় পায় কেন। ঠিক তখনই পাশের এক সহকারী আস্তে করে বলে দেয়, সুজিয়ে কাউকে তারকা বানানোর আগে প্রথমেই নিশ্চিত করে নেয় সে মানুষটাকে সে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে কিনা। এমন কথাও শোনা যায় সুজিয়ের সেফে এমন কিছু নথিপত্র আছে যা তার অধীনে থাকা প্রতিটা অভিনেতার দুর্বলতা ধরে রাখে। ওগুলো বাইরে বেরোলে এক মুহূর্তেই যে কারো ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে। এই কথা শুনে ইয়াঝেন বুঝে যায় এটা কোনো গুজব নয়, কারণ লিনার নিজের বাবাকে হত্যার সঙ্গে জড়িত নথিপত্র সুজিয়ের হাতেই ছিল। এই কারণেই লিনা তাকে এত ভয় পেত। কিন্তু এই সময় ইয়াঝেন ধীরে ধীরে বুঝে যায় লিনাকে কিভাবে সামলাতে হবে। পরদিন মেকআপ রুমে লিনা ইচ্ছে করেই সব স্টাফদের বের করে দেয়। তারপর আবার ইয়াঝেনকে অপমান করতে শুরু করে। সে ঠাট্টা করে বলে, তোমার মুখটা দেখলেই বিরক্ত লাগে। কিন্তু এবার ইয়াঝেন আর আগের মতো চুপ করে থাকে না। হঠাৎ করেই তার ব্যবহার বদলে যায়। এমন বদল দেখে লিনা নিজেই অবাক হয়ে যায়।
আসলে একদিন যখন ইয়াজেন নিজের বাবার মামলার তদন্তের জন্য থানায় গেছিল, সেদিন সে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেছিল। সেদিন লিনা আর তার সহকারী থানায় জবানবন্দি দিতে এসেছিল। ইয়াজেন তখন শুনেছিল নাকি সহকারী মদ খেয়ে গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটিয়ে পালিয়েছে। কিন্তু সমস্যা হলো ওই সহকারী এক ফোঁটাও মদ খায় না। তাহলে সে কিভাবে মদ্যপান অবস্থায় গাড়ি চালাবে? এই কথা ভাবতেই ইয়াজেন বুঝে যায় আসল মদ খেয়ে গাড়ি চালানো মানুষটা ছিল লিনা নিজেই। যদিও ইয়াজেনের হাতে কোনো প্রমাণ ছিল না, তবু সে ভাবল ইঙ্গিত দিয়ে লিনাকে ভয় দেখানোই যায়, যাতে ভবিষ্যতে সে আর কোনো ষড়যন্ত্র করতে সাহস না পায়। এই কৌশল কাজে দেয়। লিনার ঝামেলা আপাতত থেমে যায়। এবার ইয়াজেনের পরের লক্ষ্য ছিল আরও বড়। সুজিয়ের কাছে রাখা সেই ভয়ঙ্কর শেকল নথিগুলো খুঁজে বের করা। সে চায়নি লিনার মতো কেউ তার জীবন মরণ নিজের হাতে ধরে রাখুক। তাই সে ব্যবহার করল তার সবচেয়ে বড় শক্তি, মানুষের মন জিতার ক্ষমতা। সে লিনার সহকারীর সঙ্গে খুব ভালো ব্যবহার করতে শুরু করে। আস্তে আস্তে তার বিশ্বাস অর্জন করে। হঠাৎ একসময় ইয়াজেন থমকে যায়। এত গোপন তথ্য সে জানে কিভাবে? কিন্তু এখন ভাবার সময় নেই। যেভাবেই হোক ওই নথিগুলো চুরি করার সুযোগ বের করতে হবে। কিন্তু প্রশ্ন হলো, লিনা কি এত সহজে হেরে যাবে, নাকি সে আবারও কোনো ভয়ঙ্কর পাল্টা চাল দেবে? ইয়াজেন সুজিয়ের সঙ্গে চুক্তি করে বিনোদন জগতে পা রাখে। কিন্তু সুজিয়ের একটা কঠিন শর্ত ছিল। ইয়াজেন আর কখনোই তার সৎ মায়ের ছেলে জুনরুইয়ের সঙ্গে কোনো যোগাযোগ রাখতে পারবে না। কারণ সুজিয়ের মতে অতীতের সব সম্পর্ক কাটতে না পারলে নতুন জীবন শুরু করা যায় না। ইয়াজেনের সামনে তখন একটাই পথ ছিল, জুনরুইকে ছেড়ে দেওয়া। বহু বছর পরে জুনরুই হয়ে ওঠে খুবই জনপ্রিয় এক ঔপন্যাসিক লেখক। যদিও সে আর কখনো ইয়াজেনের সঙ্গে যোগাযোগ করেনি, তবু দূর থেকেই নীরবে সবসময় তার খোঁজ রাখত। সে ইচ্ছা করেই ইয়াজেনের শুটিং সেটে আসে, কিছু বলে না, শুধু দূর থেকে কয়েকবার তাকিয়ে দেখে তাকে। ঠিক তখনই হঠাৎ সেখানে হাজির হয় জুনরুইয়ের মা, যিনি আবার ইয়াজেনের সৎ মা। রাগে ফুসফুসে উঠতে তিনি জুনরুইকে ধরে টেনে নিয়ে যান। হাঁটতে হাঁটতে ছেলেকে বকাঝকা করতে থাকেন। এই পুরো কথাবার্তায় লিনার কানে চলে যায়। তাহলে প্রশ্ন ওঠে, এই তরুণ লেখক জুনরুই আর ইয়াজেনের মধ্যে আসলে কি সম্পর্ক? ইয়াজেনের অতীত জানতে লিনা এবার নতুন চাল দেয়। সে তার সহকারীকে দিয়ে সোশ্যাল মিডিয়ায় জুনরুইয়ের প্রতি আগ্রহ দেখাতে বলে। সহকারী এমনকি পোস্টে লিখে দেয়, ভবিষ্যতে সুযোগ হলে একসঙ্গে কাজ করতে চাই। এরপর ঘটনা আরও ভয়ঙ্কর দিকে মোড় নেয়। জুনরুইয়ের মা সরাসরি হাজির হয় সুজিয়ের অফিসে। ভিতরে ঢুকেই সে দাবি তোলে ইয়াজেনকে যেন সঙ্গে সঙ্গে বরখাস্ত করা হয়, নইলে সে নাকি ইয়াজেনের কালো অতীত সবাইকে জানিয়ে দেবে। এই শত্রুতার কারণটা ছিল অনেক পুরনো। ছোটবেলা থেকেই জুনরুইয়ের মা ইয়াজেনকে অত্যাচার করত। সবকিছু চুপচাপ দেখত জুনরুই। ইয়াজেনের প্রতি অপরাধবোধ থেকেই সে ধীরে ধীরে নিজের মাকেই ঘৃণা করতে শুরু করে। কিন্তু জুনরুইয়ের মা নিজের সব দোষ ঢাকতে সবকিছুর দায় চাপায় ইয়াজেনের ওপর। তার একটাই ভয় ছিল, যদি ইয়াজেন কখনো শক্ত হয়ে দাঁড়িয়ে যায় আর ভবিষ্যতে প্রতিশোধ নেয়, তাহলে তার সব শেষ হয়ে যাবে। এই কারণেই সে চায় ইয়াজেন যেন কোনোদিনই মাথা তুলে দাঁড়াতে না পারে। কিন্তু সুজিয়ে এসব হুমকিতে কান দেয় না, কারণ জুনরুইয়ের মায়ের হাতে ইয়াজেনের কোনো কালো ইতিহাসের প্রমাণই নেই। থাকলে সে অনেক আগেই সেটা প্রকাশ করত। ঠিক সেই সময় ইয়াজেন অফিসে ঢুকে পড়ে। আরও কিছু হুমকি ছুড়ে দিয়ে জুনরুইয়ের মা রাগে ফেটে পড়ে, কোম্পানি ছেড়ে চলে যায়। যদিও সুজিয়ে ইয়াজেনকে তারকা বানাতে চেয়েছিল, তবুও সে আগে একজন ব্যবসায়ী। ইয়াজেনকে ঘিরে ঝামেলা দিন দিন বাড়ছে, এটাই এখন তার সবচেয়ে বড় মাথা ব্যথা। তাই সুজিয়ে সোজাসুজি ইয়াজেনকে বলে দেয় এই সব ব্যক্তিগত ঝামেলা তাকেই নিজে সামলাতে হবে। অফিস থেকে বেরোনোর পরই লিনা সব খবর পেয়ে যায়। তার মনে হয় শেষ পর্যন্ত ইয়াজেনের দুর্বল জায়গাটা সে খুঁজে পেয়েছে। নিজেকে আবার শক্ত অবস্থানে মনে করে সে এগিয়ে এসে ইয়াজেনকে খোঁচা দিতে শুরু করে। কিন্তু লিনা যদি উপদেশ শোনার মানুষ হতো, তাহলে সে লিনা হতো না। তার ছোট মাথায় তখনই একটা নতুন পরিকল্পনা তৈরি হয়ে গেছে, কিভাবে ইয়াজেনকে একেবারে শেষ করা যায়। আর ঠিক সেই সময় টেলিভিশন স্টেশনে একটা বড় বাণিজ্যিক সুযোগ এসে হাজির হয়। এই অনুষ্ঠানে অংশ নেবার জন্য জুনরুই আর লিনা দুজনকেই আমন্ত্রণ জানানো হয়। কথায় আছে, শত্রুকে ভালো করে চিনলে লড়াই জেতা সহজ হয়। লিনার পরিকল্পনাও ঠিক তাই। সে চেয়েছিল জুনরুইকে নিজের পাশে টানতে, কারণ তাহলে ইয়াজেনকে সামলানো অনেক সহজ হবে। অনুষ্ঠানের রেকর্ডিং শেষ হলে লিনা জুনরুইকে বলে, চলো কাছের একটা বারে গিয়ে এক গ্লাস ওয়াইন পান করা যাক। জুনরুই প্রথমে এড়িয়ে যেতে চাইছিল, কিন্তু লিনার অতিরিক্ত ভদ্র আর আন্তরিক আচরণে শেষ পর্যন্ত সে আর না বলতে পারল না। অন্যদিকে ইয়াজেনও সেই রাতেই নিজের সুযোগ পেয়ে যায়। সহকারী গোপনে তাকে জানায় সন্ধে 6টার পর কোম্পানিতে বিদ্যুৎ থাকবে না, তখন সবাই চলে যাবে, কেউ থাকবে না, ক্যামেরাও বন্ধ থাকবে। এর চেয়ে ভালো সুযোগ আর কি হতে পারে? শুটিং শেষ করে বাড়ি ফেরার পথে ইয়াজেন সহকারীকে বলে, আজ আমাকে কোম্পানিতেই নামিয়ে দাও, না হলে আবার গাড়ি ঘোরাতে হবে, অযথা ঝামেলা বাড়বে। সে বলে, আজ তুমি আগেই ছুটি নাও,
কিন্তু ঠিক এই সময় লিনা সেই সহকারীর কাছ থেকে একটা খবর পেয়ে যায়, ইয়াজেন নাকি আবার কোম্পানিতে ফিরছে। আসলে এটাও লিনার সাজানো ফাঁদ। এই নারী যে কতটা ধূর্ত এখানেই সেটা বোঝা যায়। লিনা তখন জুনরুইকে বলে সে নাকি কিছু জিনিস অফিসে ফেলে এসেছে, তাই তাকে আবার সেখানে যেতে হবে। দেখেই বোঝা যায় সে চায় জুনরুই নিজ চোখে দেখুক ইয়াজেনের সবচেয়ে লজ্জার মুহূর্ত। এই সময় ইয়াজেন ইতিমধ্যেই কোম্পানির নিচের পার্কিংয়ে পৌঁছে গেছে। বিদ্যুৎ বন্ধ হতে যাচ্ছে বলে সে লিফট না নিয়ে হেঁটেই 22 তলা সিঁড়ি বেয়ে ওপরে ওঠে। সুজিয়ের অফিসে ঢুকে সে দেখে ভিতরে এখনও আলো জ্বলছে। সেখানে সে একটা সেলফ খুঁজে পায়। ইয়াজেন বুঝে যায় ভয়ঙ্কর সেই শেকল নথি নিশ্চয়ই এখানেই আছে। কিন্তু সমস্যা একটাই, সেলফে আছে 6 সংখ্যার পাসওয়ার্ড, মানে সে যতই চেষ্টা করুক ভেঙে ফেলার কোনো উপায় নেই। ঠিক তখনই লিনা সেখানে হাজির হয়। তার হাতে ছিল ইয়াজেন আর নিজের দুজনেরই শেকল নথি, কিন্তু আসল সত্যটা ছিল ভিন্ন। এই নথিগুলো আসলে নকল। আগে ইয়াজেন যেভাবে তাকে ভয় দেখিয়েছিল তাতে লিনা ভেবেছিল ইয়াজেন সত্যিই তার দুর্বলতা জেনে গেছে। এই ভুল বোঝাবুঝিকে কাজে লাগিয়ে লিনা এক ধাপ পেছনে সরে নকল নথি বানিয়ে এই মানসিক খেলায় নিজেকে এগিয়ে রাখে। এই মুহূর্তে ইয়াজেন বুঝে যায় এখন তার হাতে লিনার বিরুদ্ধে ব্যবহার করার মতো আর কোনো দুর্বলতা নেই। লিনা এমনভাবে কথা বলে যেন ইয়াজেন বিশ্বাস করে ফেলে তার নিজের সেই গোপন নথিটাও এখন লিনার হাতে আছে। লিনা তখন খুব অহংকার করে বলে, কি হলো, আগে তো অনেক দাপট দেখাচ্ছিলে, এখন ভয় পাচ্ছ কেন? কিন্তু ইয়াজেন চুপচাপ শক্ত চোখ দিয়ে তার দিকে তাকিয়ে থাকে। ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না। ইয়াজেনের এই দৃষ্টি লিনাকে আরও খেপিয়ে দেয়। হঠাৎ করেই লিনা জোরে এক চর বসিয়ে দেয়। এরপর সে পুরো পাগলের মতো হয়ে যায়, একটার পর একটা আঘাত করতে থাকে। সে ইয়াজেনকে মারতেই থাকে। ঠিক তখনই পেছন থেকে দরজা খোলার শব্দ হয়। জুনরুই এসে গেছে। এই শব্দ শুনেই লিনার সঙ্গে সঙ্গে হাত থামায়। সে জানত তার উদ্দেশ্য ইতিমধ্যে সফল। ইয়াজেনের সবচেয়ে অপমানজনক মুহূর্ত নিজ চোখে তার স্তাতন প্রেমিককে দেখাতে পেরে লিনার মনে একরকম তৃপ্তি কাজ করে। সত্যি বলতে লিনার চালাকিতে ঘাটতি ছিল না। ভাবে তার সামনে ছিল বাই ইয়াজেন, যে ছোটবেলা থেকেই কঠিন পরিস্থিতির মধ্যে বড় হয়েছে। এরপর লিনা আর জুনরুই একসঙ্গে বারে চলে যায়। সেখানে লিনা নিজের গল্প শোনাতে থাকে আর সুযোগ পেলেই ইয়াজেনকে ছোট করে কথা বলে। কিন্তু ইয়াজেন সম্পর্কে লিনার ধারণা ছিল সম্পূর্ণ ভুল। নিজেকে জয়ী মনে করে লিনা জুনরুইকে কোম্পানির বার্ষিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়। তার উদ্দেশ্য একটাই, এই সুযোগে নিজের স্তাতন প্রেমিক সুর এনজিয়াংকে ঈর্ষান্বিত করা। জুনরুই প্রথমে যেতে চাইছিল না, কিন্তু যখন সে শুনল ইয়াজেনও সেখানে থাকবে তখন সে রাজি হয়ে যায়। কিছুদিন পর বার্ষিক অনুষ্ঠান শুরু হয়। লিনা ইচ্ছা করেই জুনরুইয়ের হাত ধরে ইয়াজেনের সামনে তাকে পরিচয় করিয়ে দেয়। সে তখন মনে মনে ভীষণ খুশি হয়, নিজেকে বিজয়ী ভাবছে। কিন্তু ঠিক তখনই ইয়াজেনের পাল্টা চাল শুরু হয়। মঞ্চের বড় পর্দায় তখন কোম্পানির এক অ্যাক্টরের নাটকের দৃশ্য চলছিল। হঠাৎ করেই পর্দার ছবি বদলে যায়। সেখানে ভেসে ওঠে সেই রাতের ভিডিও যেখানে লিনা ইয়াজেনকে মারধর করছিল। এক মুহূর্তে পুরো হল নিস্তব্ধ হয়ে যায়। তারপরই ফিসফিসানি শুরু হয়। যে লিনাকে সবাই এতদিন ভদ্র, নরম আর মিষ্টি মানুষ বলে জানত, সে কিভাবে এমনভাবে নতুন অ্যাক্ট্রেসকে নির্যাতন করতে পারে। পরিস্থিতি খারাপ দিকে যেতে দেখে ইন্ডাস্ট্রির পুরনো খেলোয়াড় সুজিয়ে তাড়াতাড়ি সামনে এসে বলে, এটা নাটকের একটি বাদ দেওয়া দৃশ্য। এই ব্যাখ্যায় পরিস্থিতি কিছুটা শান্ত হয়। কিন্তু লিনার মাথায় তখন একটাই প্রশ্ন, এই ভিডিও কে তুলল? এর উত্তর আমরা পাই ইয়াজেনের স্মৃতিতে। ইয়াজেন অনেক আগেই বুঝে গিয়েছিল এই সহকারী আসলে লিনার লোক, কারণ সুজিয়ের গোপন নথির কথা এত সহজে বাইরের কেউ জানতে পারে না। তার ওপর সহকারীর কথাবার্তাই এমন ছিল যেন ইচ্ছে করেই ইয়াজেনকে নথি চুরির পথে ঠেলে দিচ্ছে। তাই ইয়াজেন নেয় এক বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত। সে ফাঁদে পড়ার অভিনয় করে, নিজেকে দুর্বল দেখিয়ে ধীরে ধীরে সহকারীকে নিজের পক্ষে টেনে নেয়। শেষ পর্যন্ত সহকারী রাজি হয়ে যায় লিনার নতুন অ্যাক্ট্রেসদের উপর নির্যাতনের ভিডিও গোপনে ধারণ করতে। আসলে লিনা তার সঙ্গেও ভালো ব্যবহার করত না। সহকারী বুঝে যায় ইয়াজেনের পাশে থাকলে অন্তত প্রতিদিন অপমান সহ্য করতে হবে না। এক মুহূর্তেই খেলা পুরো উল্টে যায়। এখন ইয়াজেনের হাতে আছে লিনার দাপট আর নির্যাতনের অকাট্য প্রমাণ, আর লিনার হাতে সেই নকল নথি এক লহমায় হয়ে যায় একেবারে মূল্যহীন কাগজ।